মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছেন, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। কুণাল বাবু এবং তার দিদি না পিসি মানবিক হয়ে যান, কোনো আপত্তি নেই, তাদের তো ঘর আছে, সংসার আছে। আর এই 22-23 লক্ষ যুবক যারা চাকরি প্রার্থী, যারা সততার সঙ্গে পরীক্ষা দিচ্ছিলেন, তাদের জন্য মানবিক হওয়ার দরকার। কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়, তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। যে আমি একবার চুরি করেছি, বেশ করেছি, আবার আমি চুরি করব এবং সেটা সরকারি টাকায় করব। এত বড় চৌর্যবৃত্তি ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে ইতিপূর্বে হয়নি এবং তৃণমূল নেতারা বুঝে গেছেন এবার তাদের পিকের চামড়া কাটবে না, তাই আপনারা ছিছি। অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যারা বিচারপতি, তারা তো অন্ততপক্ষে কুণাল বাবুর থেকে ভালো বুদ্ধিমান লোক, মমতার থেকে তো অনেক বেশি। তারা সব বিচার বিবেচনা করে রায় দিয়েছে, তারা তো চোখ বন্ধ করে আমার কণ্ঠস্বর শুনে রায় দেননি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। হাইকোর্টের নজিরবিহীন রায়, বিচারপতি অমৃতা সিনহা বললেন চাকরিহারাদের ভাতা দেওয়া যাবে না। মামলাকারী, আমার সঙ্গে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অলরেডি শাসকদল প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে পথের সাথীকে ছিলেন, চাকরি কারা খেয়েছেন। আমার সঙ্গে আছেন চাকরি খেপো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের ভাষায়। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তৃণমূল রায়ের 1 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করেছে, মুখপাত্র প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন ফের মামলা করেছেন, চাকরি তো খেয়েছেন, ভাতাটাও অল্প করে দিলেন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। হ্যাঁ, ঠিকই তো। যারা এই মামলা করেছে তাদের তো আমি অভিনন্দন জানাই, তার কারণ তৃণমূল তারা চুরি করেছেন, চুরি করে প্রচুর টাকা উপার্জন করেছেন, করে বেকার ছেলেদের বিভ্রান্ত করেছেন। আদালত তাদের চুরি ধরে ফেলেছেন। চুরি ধরে ফেলার পর এই সমস্ত বেকার যুবক যাদের তৃণমূলরা প্রতারিত করেছে তাদের বলেছেন, ভাই তোমরা চুরির ফলে যে পরিমাণ টাকা পেয়েছো সে টাকাটা ফেরত দাও। এখন তৃণমূলের নেতারা বললেন এবার তো মা বিপদ, কেন যাদের থেকে আমরা টাকা দিয়ে চাকরি দিয়েছি তাদের থেকে আবার যদি টাকা ফেরত দিতে হয়, দুপক্ষের টাকা ফেরত দিতে হবে আর কি। সরকারি কোষাগারের টাকা সরকারি কোষাগারে ফিরবে, আর তারা তখন বলবেন তৃণমূল নেতাদের টাকা ফেরত দাও। টাকা ফেরত দিতে পারবেন না, পিঠের চামড়া বাঁচাতে পারবেন না। তাই এটা আরেকটা স্তরের চুরি, যে আমি একবার চুরি করেছি, বেশ করেছি, আবার আমি চুরি করব এবং সেটা সরকারি টাকায় করব। আগে ওদের থেকে জমি বিক্রি করে হয়তো কেউ গর্জন বাপ মাকে দাঁড়িয়ে দিয়ে তার জমি বিক্রি করে চাকরি পেয়েছিল, এখন তাদের আমি সরকারি টাকায় টিকিয়ে রাখবো। এত বড় চৌর্যবৃত্তি ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে ইতিপূর্বে হয়নি এবং তৃণমূল নেতারা বুঝে গেছেন এবার তাদের পিকের চামড়া কাটবে না, তাই তারা ছিছি। হ্যাঁ, তৃণমূলের পক্ষ থেকে যে শব্দটা বারবার এমফাসাইজ করা হচ্ছে, বলা হচ্ছে রিলিফ, এটা একটা মানবিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী করেছিলেন, আপনি রিলিফটাকে আটকে দিন। মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছেন, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। তাহলে এবার থেকে সমস্ত জেলে যতগুলো চোর দুর্বৃত্ত ডাকাত আছে সবাইকে ছেড়ে দিয়ে কুণাল বাবু এবং তার দিদি না পিসি মানবিক হয়ে যান, কোনো আপত্তি নেই, তাদের তো ঘর আছে, সংসার আছে। আর এই 22-23 লক্ষ যুবক যারা চাকরি প্রার্থী, যারা সততার সঙ্গে পরীক্ষা দিচ্ছিলেন, তাদের জন্য মানবিক হওয়ার দরকার। ওরা তো মানবিকতার সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে। ওদের কাছে মানবিকতা হচ্ছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বাঁচাও, সেটা ওদের মানবিকতা। আর আমাদের মানবিকতা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষকে স্বচ্ছ বিচারের ব্যবস্থা করে দাও। দুজনের তো সংজ্ঞার পার্থক্য আছে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পর আজকে সেই জাজমেন্টের কথা আরেকবার ফিরে এলো,
বারবার যেটা বলা হচ্ছে যে আপনারা জেনে শুনে সকলের চাকরি বাতিলের পিছনে দায়ী, ভাতাটা ছেড়ে দিলাম, এটা তো আজকেও কারা বলেছে, মানুষ তো এটাকে বিশ্বাস করছেন না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গিয়েছিল, তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে হলো, রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। মানুষ বিশ্বাস করে যাদের সাধারণ বুদ্ধি বিবেচনা শক্তি আছে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যারা বিচারপতি তারা তো অন্ততপক্ষে কুণাল বাবুর থেকে ভালো বুদ্ধিমান লোক, মমতার থেকে তো অনেক বেশি। তারা সব বিচার বিবেচনা করে রায় দিয়েছে। তারা তো চোখ বন্ধ করে আমার কণ্ঠস্বর শুনে রায় দেননি, তারা রায় দিয়েছেন, পরিষ্কার বলেছেন এটা ব্যাপক দুর্নীতি হয়েছে। তারা দুর্নীতিটা করলেন কেন? ওরা সব পথে নিয়োগ করলেন না কেন? কে বাধা দিয়েছিল? ওখানে কি আমাদের বামপন্থীরা গিয়ে ওদের ল্যাচ কামড়ে ধরেছিল যে আপনারা দুর্নীতি না করলে ল্যাচ ছাড়বো না? সে দুর্নীতিবাজ লোক, এরা এখনো কথা বলার মতো স্পর্ধা দেখায়। অন্য যে কোনো সমাজ হলে এদের সমাজ থেকে পায়রো পাচ্ছি। উনি নিজে আজকে বললেন যে উনি বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলবেন না, বললেই তো অনেক কিছু হতে পারে। কিন্তু আমি দেখছিলাম সোশ্যাল নেটওয়ার্কে সমগ্র বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। ওরা আজ পর্যন্ত ওরা দেখাতে পারবে যে কোন বিচারপতির বিরুদ্ধে ওদের ক্ষোভ নেই? সব বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ। শুধু বিচারপতি কেন, যারাই যুক্তিসঙ্গত ভাবে কাজ করবেন তাদের বিরুদ্ধে ওদের ক্ষোভ। যারা ওদের বলবেন যে একটা মানুষ অসুস্থ হয়েছে, বেশ হয়েছে, তিনি সাজা পেয়েছেন, ঈশ্বর তাকে সাজা দিচ্ছেন, এই জাতীয় চিন্তা ভাবনা যারা করেন তাদের ওরা প্রতিনিধিত্ব করে। সুতরাং ওদের প্রতিনিধিত্বের মানটা হচ্ছে একেবারে নর্দমার। আমরা যাদের প্রতিনিধিত্ব করি তারা অনেক উপরে সচেতন। প্রাক্তন বিচারপতি অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন জায়গায় আমি সোশ্যাল মিডিয়ায় বললাম, আপনি সোশ্যাল মিডিয়াটাকে পোস্ট করেছেন, তারা ব্যক্তিগত কারণে নামে পোস্ট করেন না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটাই তো বললাম, একটা অত্যন্ত অসভ্য অসংস্কৃতিক নই যারা সাধারণ বোধ বিবেচনা নিয়ে চলাফেরা করেন তারা যে কথা বলেন না, তৃণমূল কংগ্রেসের লোকেরা সে কথাই বলেছে। এটা হিন্দুত্ববাদী এক অন্ধকারময় জগতের চিন্তা। তারা মনে করছেন পাপ পুণ্য এইসব কথা। অভিজিৎ তার দায়িত্বপূর্ণ কাজ করেছেন, তার সমালোচনা হতে পারে, তার তীব্র সমালোচনা হতে পারে, কিন্তু তিনি অসুস্থ হয়েছেন তখন তার অসুস্থতাকে নিয়ে তারা উল্লাস করছেন। যারা এটা করছেন তারা, আমি সরাসরি বলছি, তারা সভ্য সমাজে থাকার যোগ্যই না। তাদের প্রত্যেককে চিহ্নিত করে কারেকশনাল হয়ে পাঠানো উচিত তাদের মানসিক কারেকশনের জন্য। আপনার খারাপ লাগছে অভিজিৎবাবুর এই অবস্থায় রেখে? বর্তমানে আপনি হাসপাতালে দেখতে গেছেন? আমি হাসপাতালে দেখতে যাই। প্রথমত একজন তিনি আইসিইউতে আছে, সেখানে গিয়ে ছবি তোলা এটা আরেকটা অসভ্যতা, যেটা দেখলাম কিছু তারা করেছে। ইয়ে তো সামান্যতম ভদ্র সভ্য আচরণটাই ভুলে যাচ্ছে। ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকটা বিরক্ত হয়েছে। তারা তো বলছেন এখানে তারা দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, ওখানে দেখেছেন অনিল বিশ্বাসকে, তাদের সমর্থক কম ছিল না। কেউ তো এরকম চিকিৎসকদের দেওয়া নির্দেশ অমান্য করে আইসিইউতে পেশেন্টের কাছে গিয়ে গপ্প করে তো এসি ছবি তোলেননি, ছবি বোঝার করেননি। এরা প্রত্যেকেই হচ্ছে বললাম এরা অন্ধ তো এবং কুসংস্কারে বিশ্বাস করে, এদের মধ্যে যুক্তিবোধ নেই। সিঙ্গেল বেঞ্চের পর পুরো মামলাটা ফের আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার একটা জায়গা হচ্ছে। আপনারা ঠিক কিভাবে দেখছেন পুরো বিষয়টা? ভবিষ্যৎটা কি এগুলোর? কেউ বাঁচবে না, এত বড় দুর্নীতি হয়েছে, কেউ বাঁচবে না। কত লক্ষ ছেলে মেয়ে যারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারতো তারা বঞ্চিত হয়েছে, তাদের ইন্টারভিউ নিন। আমি তো বলছি যদি বলেন তাহলে আমি দাঁত দেবো 22 লক্ষ পরীক্ষার্থীদের, তাদের কলকাতা শহরে জড়ো করে দেবো। চেষ্টা করলে সেটাও করতে পারি। সেটা কি মমতার পক্ষে বা তোমার পক্ষে সুবিধা হবে? একটাই শেষ প্রশ্ন, পরীক্ষা নতুন করে অর্গানাইজ করার একটা চেষ্টা হচ্ছে, ওদিকে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে, সব মিলিয়ে ওই পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটাও স্টে হয়ে যাবে। আমি বললাম না, এটা অ্যারেঞ্জ করছে একেবারে, সেটাও পরিকল্পনা করে এমন করা হয়েছে যাতে পরীক্ষাটা না হয়। ওরা সৎভাবে পরীক্ষা নেওয়ার মতো যোগ্যতা নেই ওদের। এটা যদি বাকি না তো ফের বা আপনার দিকে পুরো বিষয়টা আসবে, অর্থাৎ আবেগের দিক আসুক না। দেখুন, আপনি সত্য কথা বললে পরে আপনি সাধারণভাবে অনেক বেশি আক্রান্ত হবেন, কিন্তু তাতে সত্যতা নষ্ট হয়ে যায়। ওরা আমার বিরুদ্ধে হাজারো প্রচার করছেন,
তাতে আমার কিচ্ছু হয়নি, কিন্তু সত্যটা সামনে চলে আসছে ধীরে ধীরে যে ওরাই দুর্নীতিগ্রস্ত। আর আমি একজন আইনজীবী পেশাজীবী হিসেবে যারা সততার সঙ্গে তাদের জীবন জীবিকা নির্ণয় করতে চায় তাদের পক্ষে আছি এবং ভাব। টিভি পর্দা ইংল্যান্ড বরং ইন্ডিয়া টেস্ট সিরিজ হচ্ছে, আর এখানে আমি রাজনৈতিক পর্যায়টা ওই টেস্ট সিরিজের মতো উপভোগ করলাম। শাসক দলের সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ঘটার যে দ্বৈরথ চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস যেভাবে পরিস্থিতি এগোচ্ছে ভবিষ্যতেও চলবে। দিশা দেখা যাচ্ছে কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।